ভারতের উপরে চাপ সৃষ্টি করতে হবে দুই ভাগে। আমাদের এখানে আন্দোলন জারি রাখতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কূটনীতিকভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করতে হবে হাসিনা এবং অন্যান্য অপরাধী যারা পালিয়ে তার দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে। তো এটা যদি এইভাবে না হয়, দরকার হলে আন্তর্জাতিক মহলের সহযোগিতা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রিকে এটার ব্যবস্থা করতে হবে। আর আমাদের দেশে যত ভারতীয় অবৈধ নাগরিক আছে তাদেরকে এই দেশ থেকে পাঠিয়ে দিতে হবে। কেন? মালদ্বীপ তো আমাদের থেকে অনেক ছোট দেশ, ওরা যদি পারে আমরা পারবো না কেন? কিসের কষ্ট? কোনো রাজনৈতিক দলের সাথে পরামর্শ করতে হবে না, সরকার এককভাবে সিদ্ধান্ত নেবে এইসব বিষয়ে। কারণ রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের ভারতের চামচার অনেক দল আছে, আমরা জানি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশের স্বার্থের জন্য সরকার এই বিষয়গুলো অবশ্যই করতে হবে, না হলে এই দেশে শান্তি আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুটি কথা বলতে চাই। আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের দেশের ঐতিহাসিক জুলাই বিপ্লবের অগ্রগামী সৈনিক, বিপ্লবী যোদ্ধা শরীফ ওসমান হাদি সপ্তাহখানেক আগে বিজয়নগরে আততায়ীর গুলিতে গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে তাকে উন্নততর চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। ওখানে 3 দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত রাতে সে শহীদি কাফেলায় শরীক হন, আল্লাহর কাছে চলে যান। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এরকম একজন দেশপ্রেমিক যোদ্ধাকে আমাদের দেশকে হারাতে হলো, আমার দেশের মাটিতে দেশের লোকের বন্দুকের গুলিতে আহত হয়ে। সে ছিল একজন দেশপ্রেমিক, কোনো দল বা রাজনৈতিক মতাদর্শের ছিল না। সে ছিল একজন সাচ্চা দেশপ্রেমিক। দেশকে ভারতীয় আধিপত্যবাদীদের হাত থেকে মুক্ত করার জন্য সে লড়াই করে যাচ্ছিল এবং সোচ্চার ছিল। দেশে যাতে ইনসাফ ভিত্তিক রাজনীতি কায়েম হয় সেই জন্য সে সোচ্চার ছিল। আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ সেই আমাদের দেশের জন্মের পর থেকে, স্বাধীনতার পর থেকেই এখানে শিকড় গজাচ্ছে এবং তারা আমাদের প্রতিটি কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে, প্রভাব বিস্তার করেছে, করছে এবং আমাদের দেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন স্থানে তাদের হয়ে কাজ করার জন্য আমাদের দেশের কিছু গাদ্দার, কিছু বেঈমান, কিছু দেশ বিরোধী লোক আছে। কিন্তু দুর্ভাগ্যজনক, সকলকে এই জিনিসটা বোঝা উচিত, নিজের স্বাধীনতা কেউ যদি সুরক্ষা করতে না পারে তাহলে পরাধীনতার শৃঙ্খল একদিন তাদের হাতে এসে। তো সেই জন্য এখন হাদির মৃত্যুকে আমাদের শক্তিতে পরিণত করার চেষ্টা করতে হবে। কারো উস্কানিতে অনেকে চাইবে, কিন্তু আমরা কারো উস্কানিতে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতায় জড়িত হব না। দেশে যাতে শান্তি থাকে। তবে এটা সঠিক, আপনারা যে যাই বলুন, যতবারই এই ভারতীয় আধিপত্যবাদদের শক্তি, তাদের দোসররা আমাদের দেশে যারা কাজ করছে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা, ফ্যাসিবাদের দোসররা আমাদের দেশে যতবারই এই ধরনের একটা অঘটন ঘটাবে, ততবারই তাদের যত আস্থানা আমাদের দেশে আছে এগুলোর উপর আঘাত আসবেই। কারণ মানুষের ক্ষোভকে দমন করার শক্তি এই দেশে কিন্তু কারো নেই। তো সেই জন্য এইটা নিয়ে বেশি এত আলোচনা সমালোচনার কোনো কারণ নেই। যদিও এটা নৈতিকভাবে, আইনগতভাবে ভায়োলেন্সকে, মবক্রেসিকে
আমরা সাপোর্ট করতে পারি না, কিন্তু তবুও এটা হবেই। এটা নিয়ে এত চিল্লাপাল্লা করার কিছু নাই, বা এদের আস্তানা উপর হামলা আসবেই। যতবারই আমাদের উপর ওরা হামলা করবে ততবারই কিন্তু এই সাময়িকভাবে ওদের আস্তানাগুলোর উপর হামলা আসবে। তো এটাকে মেনে নিয়েই এখন আমাদের সামনের দিকে আগাতে হবে। সরকারের প্রতি দাবি থাকবে যে হাদির হত্যাকারীদের খুঁজে বের করতে হবে, আইনের আওতায় আনতে হবে, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এই ধরনের যে দেশের মানুষের বুকের উপর ফ্যাসিবাদ হাসিনার মতো গুলি চালানোর চেষ্টা না করে, প্রয়াস না পায়। বিদেশি টাকায় বিক্রি হয়ে আমাদের দেশের কিছু লোক আমাদের দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টির এবং বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। অন্যদিকে দেখুন, বেগম খালেদা জিয়া, উনি এখন কিন্তু কোনো দলের নয়, উনি বলতে গেলে দেশের যে জাতীয় ঐক্যের একজন আইকন হিসাবে, প্রতীক হিসাবে দাঁড়িয়েছে, এবং সেই হিসাবে উনি দেশের আপামর জনসাধারণের দোয়া, সম্মান এবং ওনার প্রতি যে ভালোবাসা, এটা অর্জন করেছে। তো সেজন্য উনিও গুরুতরভাবে অসুস্থ হয়ে হসপিটালে আছেন। আমাদের সকলের উচিত ওনার জন্য দোয়া করা। আজ শুক্রবার, আজকে আমরা সকলে হাদির আত্মার মাগফিরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য প্রাণ ভরে দোয়া করব, যাতে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফেরত আসতে পারেন এবং আল্লাহ হাদিকে একজন শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতের উচ্চ স্থানে তাকে আসীন করেন। এবং এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে বিপ্লবীরা কখনো মরে না। এক বিপ্লবী যদি চলে যায়, সে আরো শত শত বিপ্লবীর জন্ম দেয়। কাজে সত্যের পথের বিপ্লবী যারা, তারা মাথা উঁচু করে, তারা কোনো গুলি, কোনো অপবাদ, কোনো অন্যায় অনাচার, যতই জুলুম আসুক, এগুলোকে উপেক্ষা করে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাবে। এবং সত্যের পথে যারা কাজ করে যায় এবং তাদের এই ধরনের যদি প্রাণের উপর হুমকিও আসে, তারা যদি মৃত্যু বরণ করে, তারা শহীদি মর্যাদা পায়, আল্লাহর কাছেও মর্যাদা পাবে, দেশের লোকের কাছেও মর্যাদা পাবে। এখন সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার, সামনে নির্বাচনকে সামনে রেখে, যদিও সরকার বারবার এবং সরকারের কনসার্ন যারা আছে তারা জিনিসটাকে ডিনাই করতেছে যে আমাদের দেশে নির্বাচনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উপযুক্ত নয়। যতই বলুক, এটা আমরা সাধারণ জনগণ বুঝতে পারি, আমরা বাইরে আছি, আমরা মাঠে আছি। তো কাজেই উপদেষ্টা বলেন বা এবং সংশ্লিষ্ট যারা বাহিনীর প্রধানরা আছেন, পুলিশ এবং অন্যান্য বাহিনী, তাদেরকে বুঝতে হবে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য, নির্বাচনের জন্য উপযুক্ত করার জন্য এটার কিছু পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা জরুরি ছিল, যা এখনো করা হয়নি, এবং করলেও তা খুবই ধীর গতিতে। সেটা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে যে দেখেন, এই জিনিসটা আমি বারবার বলে এসেছি যে 5ই অগাস্টের পর অনেকগুলো থানা লুট হয়ে যে কিছু হাতিয়ার চলে গেল, এই হাতিয়ারগুলো কোথায়? এগুলো সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে এবং অবৈধ ব্যবহারকারীদের কাছে চলে গেছে। এই হাতিয়ারের সবগুলো কিন্তু উদ্ধার হয়নি। দ্বিতীয় হচ্ছে, সেই ছাত্রলীগের গুন্ডা মাস্তানদের হাতে, সন্ত্রাসীদের হাতে যে হাতিয়ারগুলো তৎকালীন সরকার তুলে দিয়েছিল ডিআইজি হারুনের মাধ্যমে বা বিভিন্নভাবে, এবং ওগুলো দিয়ে ওরা আমাদের ছেলেদের বুকের উপর গুলি চালিয়েছিল, সেই হাতিয়ারগুলো কিন্তু উদ্ধার করা হয়নি। ওগুলো কিন্তু ঘাপটি মেরে বসে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে। এছাড়াও সমাজে যেসব ক্রিমিনাল দাগি আসামি আছে, তাদের কাছে অনেক ভাঙাচোরা হাতিয়ার তো আছেই। এরপর এর ভিতরে মুক্তি পেয়েছে অনেক বিতর্কিতভাবে, অনেকে জামিনে আসছে, অনেকে এক সময়ে যে 5ই অগাস্টের পরপর বিভিন্ন জেল থেকে পালিয়ে গেছে। তো এইসব সন্ত্রাসীদেরকে কিন্তু গ্রেফতার করা হয়নি। এরা কিন্তু সহজেই কেনা যায় এবং এরা ভাড়াটে খুনি হিসাবে এবং ভাড়াটে
সহিংসতা সৃষ্টিকারী হিসাবে ব্যবহার হবে এখন এই যে নির্বাচনের মাঠে। যতই বলেন, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলো তাদের পুরনো স্টাইলের রাজনীতি থেকে ফেরত আসতে পারেনি। তারা এখনো একদল আর দলকে আঘাত করছে, অপবাদ দিচ্ছে, হানাহানি করছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে, চরিত্র হনন করছে। তো এইগুলো থেকে যেহেতু ওরা ফিরে আসেনি, এরা এই ধরনের পুরনো কায়দায় এই খুন খারাপি, অপহরণ এসব করতেই থাকবে। তো সেই জন্য প্রথম কাজ হচ্ছে জরুরি ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার। দ্বিতীয় হচ্ছে যেসব সন্ত্রাসী বাইরে আছে, তাদের জেল পলাতক এবং অবৈধ জামিনে যারা গেছে তারা, এবং ছাত্রলীগের যেসব সন্ত্রাসীরা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আর সতর্ক থাকতে হবে, কারণ এখন সেই বিশেষ মহল যারা অশান্তি সৃষ্টি করতে চায়, নির্বাচনকে ডিলে করতে চায়, নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, কারণ তাদের একটা দুরাশা আছে যে তারা যদি কোনোভাবে ফ্যাসিবাদের দলকে বা সমর্থক কোনো দলকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে পারে। তো সেই জন্য ওরা নির্বাচনটাকে ব্যাহত করার চেষ্টা করবে, নির্বাচন প্রক্রিয়াটাকে। তো সেই জন্য ওরা বিভিন্ন ইস্যুস লাইক মনে করেন মাইনরিটি ইস্যু, কোনো দেখা গেল কোনো মাইনরিটি লোককে মারলো বা অপহরণ করলো বা অন্য কোনো ঘটনা ঘটালো, কিভাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওরা ইস্যু সৃষ্টি করতে পারে। তারপর আমাদের দেশে বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে এগুলোর উপরে আঘাত হানতে পারে এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। এইসব বিষয় নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো, আমি বারবার বলবো, যত এই ধরনের ঘটনা হচ্ছে, ইভেন কি হাদির বিষয়টিও, এইটা গোয়েন্দা সংস্থা জানা উচিত ছিল। যদি জানতো, তারা যদি এটা ব্যবস্থা গ্রহণ করে না থাকে, তাহলে এটা ওদের দোষ, ওদের উপর বর্তাবে এবং এটার জন্য ওরা জবাবদিহি করতে হবে। তো সেই জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে আরো কার্যকরীভাবে কাজ করতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং নির্বাচনের মাঠে যাতে কোনো সন্ত্রাস না থাকে, কোনো হাতিয়ার না থাকে, শান্তিপূর্ণভাবে নির্ভয়ে ভোটার এবং যারা পদপ্রার্থী তারা যেন কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনারও এটাকে, যেমন হাদির ঘটনাকে উনি বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আসলে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন তারা প্রতিটা কথা বলার আগে একটু হিসাব করে বলা উচিত, মানুষের জনগণের সেন্টিমেন্টকে আঘাত না করে এমন কোনো কথা বলা উচিত না যেটা বাস্তবতা বিবর্জিত। আপনি বললেন, ইলেকশন কমিশনার বললেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বিরাট পরিকল্পনার একটা অংশ। এই ধরনের ঘটনা আরো ঘটতেই থাকবে। দিস ইজ দ্য বিগিনিং। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আপনারা এত কমপ্লিসেন্সি তুষ্ট হয়ে থাকার কোনো কারণ নেই। আপনারা কিন্তু প্রস্তুত না। নির্বাচন কমিশনার বলেন, আইজিপি বলেন, হোম মিনিস্ট্রি বলেন, আপনারা কিন্তু প্রস্তুত নয়। এখনো আমি যেমন আমার ওয়ার্ডে আমি শুনলাম যে নির্বাচনী ভোটার তালিকা নিয়ে এখনো কোনো কাজকর্ম হয় নাই, কেউ আসে নাই, কনফার্ম করে নাই। তাহলে কিসের প্রস্তুতি আপনাদের তো বুঝলাম না। গোজামিল দিয়ে যদি নির্বাচন হয়, নির্বাচন আচরণবিধি আপনারা ঠিক মতো দেখতেছেন না। পোস্টার লাগাইয়ে পুরো শহর নোংরা করে ফেলছে, যেখানে সেখানে পোস্টার লাগিয়ে। তাহলে কিসের আচরণবিধি আপনারা ইয়ে করতেছেন, নিশ্চিত করতেছেন? তারপর মনে করেন টাকা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। তো এগুলো যদি আপনারা বন্ধ না, শুধু মুখে তুড়ি ফুটালে হবে না, কাজ করে মানুষকে দেখাতে হবে। কারণ আগে কিন্তু এইভাবে চলতো, লোকজনকে নতুন স্বপ্ন দেখায়, নতুন কথা বলে। আপনারা যদি খালি কোনো ঘটনাকে ডিনাই করেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো আছে, যেটা আসলে ভালো নেই, তারপর মনে করেন নির্বাচন আচরণবিধি ভঙ্গ হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, এগুলোর দিকে আপনাদের কোনো খেয়াল নাই। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরকে কিন্তু সেম ফরম্যাটে ফেলা হবে যে আপনারা ওই যে ফেসিবাদের মতো এবং আগে যেভাবে কাজ হতো ওভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো আর এখন গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের পর নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। সেজন্য আপনারা ইলেকশন কমিশন ভালোভাবে আপনাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করুন। নির্বাচনের আগে শুধু আপনাদের মিটিং করে খালি বিবৃতি দিলেই হবে না, মাঠে আপনাদের কাজগুলো এখনো ইফেক্টিভলি হচ্ছে না। আমি মাঠের মধ্য থেকে একজন লোক হিসাবে বলছি। তো
তো ওইগুলো আপনারা খেয়াল করেন এবং আচরণ বিধিগুলো যাতে লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং সরকার পদক্ষেপ নিতে হবে, যে জিনিসটা বললাম, গোয়েন্দা সংস্থার মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার এবং কোনো ধরনের নাশকতা এবং সহিংস ঘটনা যাতে ঘটতে না পারে এ বিষয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে যাতে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমাদের ভারতের উপরে চাপ সৃষ্টি করতে হবে দুই ভাগে। আমাদের এখানে আন্দোলন জারি রাখতে হবে এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কূটনীতিকভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করতে হবে। হাসিনা এবং অন্যান্য অপরাধী যারা পালিয়ে তার দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে। তো এটা যদি এইভাবে না হয়, দরকার হলে আন্তর্জাতিক মহলের সহযোগিতা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রিকে এটার ব্যবস্থা করতে হবে। আর আমাদের দেশে যত ভারতীয় অবৈধ নাগরিক আছে তাদেরকে এই দেশ থেকে পাঠিয়ে দিতে হবে। কেন? মালদ্বীপ তো আমাদের থেকে অনেক ছোট দেশ, ওরা যদি পারে আমরা পারবো না কেন? কিসের কষ্ট? কোনো রাজনৈতিক দলের সাথে পরামর্শ করতে হবে না, সরকার এককভাবে সিদ্ধান্ত নেবে এইসব বিষয়ে। কারণ রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের ভারতের চামচার অনেক দল আছে, আমরা জানি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশের স্বার্থের জন্য সরকার এই বিষয়গুলো অবশ্যই করতে হবে, না হলে এই দেশে শান্তি আসবে না। বারবার আমরা এক পা আগাবো, দুই পা পিছিয়ে যাব। আমাদের নির্বাচন সুন্দরভাবে হওয়া চাই, সুষ্ঠু গণতন্ত্রের পথে উত্তরণের জন্য। তো বিষয়টি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা কারো উস্কানিতে কোনো সহিংস ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টিতে কাজে নামবো না। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, কিন্তু আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখব। ভারতের আধিপত্যবাদ এবং আওয়ামী সন্ত্রাসীদের জায়গা এই দেশে কখনো হবে না। সকলে ভালো থাকুন। সালাম আলাইকুম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।